Recording in progress. हेलो सुना जाए? जी सर। यस सर। Roll number 1. यस सर। 2. Present, sir. 3. Present, sir. 4. Present, sir. 5. Present, sir. 6. 8. 9. Sir, roll Yes, sir. 8 present achi. Sir, Sir, roll roll 8. 9. Okay. Sir, roll 9. Roll 9. Yes, sir. Roll 9. 10. Yes, sir. Roll 10. 11. Present sir, roll 11. 12. Yes, sir. 13. Present, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. 19. Yes, sir. Roll 19. 20. Yes, sir. Roll 20. 21. Yes, sir. 21. 22. Yes, sir. 23. Yes, sir. 24. 25. Yes, sir. 25. 27. Yes, sir. 8. 29. Yes, sir. 29. 30. Yes, sir. Yes, sir. Sir, 31. 33. Yes, sir. 4. Yes, sir. Roll 34. 5. Yes, sir. 35. 36. Yes, sir. 36. 37. 38. Present, sir. 38. 39. Yes, sir. 39. 40. Yes, sir. Sir, 40. 41. Yes, sir. 42. Yes, sir. 43. 44. 45. Yes, sir. 44. Eh? Sir, 44 present, sir. 45. Yes, sir. 45. 46. 47. Present, sir. 47. 48. 49. Yes, sir. 49 present. 50. Yes, sir. 50. 44 present, sir. হ্যাঁ দিয়েছি 15 batch 22 15 batch 17 Yes, sir. 15 to 17. 13 batch 29 12 batch 19 বাকি আছো কেউ Sir, 16 batch 37 present.
60 কত হচ্ছে 37 জি স্যার আর কেউ রোল 9 দিয়েছিলেন। হ্যাঁ রোল 9 দিয়েছি আমরা বিভিন্ন রকমের কার্বাইড পড়াচ্ছিলাম কার্বাইড গত ক্লাসে বলেছিলাম যে সবচেয়ে সহজ সরল কার্বাইড সেটা হচ্ছে M3C যেটাকে সাধারণত যদি পরিষ্কার করে বলা হয় Fe3C বলা যায় যদিও Fe3C এর ভিতরে অন্যান্য অ্যালয়িং এলিমেন্ট কিছু ঢুকে যায় থাকে হ্যাঁ বাট দেখো লেখা আছে chromium can substitute for Fe gradually as the time or temperature increase করতে পারে এই জন্য বলছি যে Fe3C যদি কোনো অ্যালয়িং এলিমেন্ট না থাকে দেন Fe3C এর ভিতরে শুধু আয়রন এবং কার্বন থাকবে কিন্তু যদি অ্যালয়িং এলিমেন্ট থাকে তাহলে অন্যান্য কিছু এলিমেন্ট এর ভিতরে ঢুকে যেতে পারে এবং সেখানে দেখা গেছে যে ক্রোমিয়ামটাই ঢুকে সায়েন্টিস্টরা যেটা বলতেছেন যে ক্রোমিয়াম ওর ভিতরে পাওয়া যায় ইন্টারলেজে এটা থাকতে পারে এরপরে যেটা আসতেছে M7C3 কার্বাইড আসলে যারা টুল নিয়ে কাজ করে টুল নিয়ে রিসার্চ করে R&D সেকশনে কাজ করে টুলের হিট ট্রিটমেন্টের উপরে যাদের দক্ষতা আছে তারা ওই কেমিক্যাল অ্যানালাইসিস করা লাগে না EDX বা এক্সরে XRD এগুলো করা লাগে না তারা কিন্তু আসলে এই কার্বাইডের জিওমরফোলজি সাইজ শেপ এবং ডিস্ট্রিবিউশন দেখেই বুঝে ফেলে যে মেটালোগ্রাফি করলে মাইক্রোস্ট্রাকচারের ভিতরে যে ডিস্ট্রিবিউটেড কার্বাইড থাকে তাদের ধরন দেখেই বুঝে ফেলে যেটা আমি Fe3C এর কথা বলেছি একটা লাইন মেনটেন করে একটা লাইন মেনটেন করে ডট 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 একটা লাইন মেনটেন করে তারপর একটা গ্যাপ থাকে তারপর আবার লাইন মেনটেন করে ডট 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 যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে কালো কালো সাদা দেখো একটা ডটেড লাইনের মতো মনে হচ্ছে ডট 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 এই লাইনটা মেনটেন করে করার পরে মাঝখানে একটা গ্যাপ থাকে তারপর আবার ডট 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 মেনটেন করে তার মানে দিস ইজ অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট এন্ড ফেরাইট এটাই হচ্ছে পারলাইট পারলাইটের ভিতরে থাকে M7C3 কার্বাইড এটা হেক্সাগোনাল টাইপের মোস্টলি প্রেজেন্ট ইন chromium steels resistant to dissolution at high temperature are abrasion resistant found in tempered high speed steel chromium rich carbide এগুলো হয়ে থাকে আর কি তাহলে মেন জিনিস যদি জিওমরফোলজির কথা বলা হয় M7C3 হচ্ছে ক্রোমিয়াম রিচ কার্বাইড এর ভিতরে হচ্ছে ক্রোমিয়াম বেশি পরিমাণে থাকবে আর এর মরফোলজিতে একটু দেখতে পাচ্ছ ওই রকম না কিন্তু এটা দেখো ব্লকিও ভাব আছে হ্যাঁ প্লেট ভাব আছে যেটা এর ভিতরে নাই Fe3C এর ভিতরে ওই রকম অবস্থা ছিল না যদি কেমিক্যাল কম্পোজিশন দেখা হয় তাহলে এরকম থাকে কার্বন 8.71 তোমরা জানো Fe3C এর ভিতরে কিন্তু কার্বন থাকে 6.67% ম্যাক্সিমাম Fe3C কিন্তু M7 বা M3C ভিতরে কার্বন থাকে 6.67% আর M7C3 এর ভিতরে কার্বন থাকে 8.71 ক্রোমিয়াম থাকে 48.35% দেখতেই পারতেছো ক্রোমিয়াম কার্বাইডের ভিতরে ঢুকে আয়রনকে রিপ্লেস করে ফেলেছে
এরপরে আসতেছে M23C6 কার্বাইড, এটাও ক্রোমিয়াম রিচ কার্বাইড। এর ভিতরে ক্রোমিয়ামের পার্সেন্টেজ আরো হাই, এখানে কিছু ম্যাঙ্গানিজ ঢুকে যায়, আয়রনের পরিমাণ আরো কমে যায়। কারণ কারণ এটাকে যদি তুমি M23C6 ধরো, এম এর জায়গায় চলে আসতেছে অনেকগুলো মেটালিক এলিমেন্ট, একটা হচ্ছে ক্রোমিয়াম, তারপরে আয়রন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ভ্যানাডিয়াম, এরা সবাই চলে আসে, সে জটিল একটা কার্বাইড তৈরি করে। এই জটিল কার্বাইড ভেরি ভেরি উইয়ার স্টেট, ভেরি ভেরি উইয়ার স্টেট। তাহলে দেখো টুলকে তুমি যদি ক্রোমিয়ামের কার্বাইডও দাও, Fe3C দাও, আর M23C6 দাও, ম্যাট্রিক্সের স্ট্রেংথ যদি একই থাকে, ম্যাট্রিক্সের হার্ডনেস যদি একই থাকে, বাট ধরন, কার্বাইডের ধরনের উপর নির্ভর করে কিন্তু তার উইয়ার প্রপার্টি বা ট্রিবোলজিক্যাল প্রপার্টি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই M3C এর তোমার উইয়ার রেট অনেক হাই হবে, তারপরে M7C6C3 এখানে আরেকটু কম হবে, আবার যদি আমরা M23C6 এর কথা বলি সেখানে আরো কমে যাবে। আর এই ডায়াগ্রামটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কি ধরনের হিট ট্রিটমেন্ট করলে, কিরকম টেম্পারেচার টেম্পারিং করলে আমরা আসলে এই গেমটা প্লে করতে পারবো। দেখো তোমার হাতে, সবকিছু তোমার হাতে। তুমি একই অ্যালয়িং এলিমেন্ট ওয়ালা একটা স্টিল নিয়ে কোয়েঞ্চ করেছো, সেই কোয়েঞ্চ করার পরে টেম্পারিং এর গেম প্লে করে তুমি M23C6, তারপরে M7C3 অথবা M3C, এটা তোমার হাতে। তুমি কি চাও, তুমি কি চাও সেটা এই ডায়াগ্রাম থেকে তোমাকে বুঝে নিতে হবে, এবং সেইভাবে তুমি আর্কিটেক্ট হয়ে, টুল স্টিলের আর্কিটেক্ট হয়ে তার ইনসাইডটাকে তোমাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, এভাবে আমাদেরকে কাজ করতে হবে টুল স্টিল নিয়ে। খুব ছোট্ট জিনিস, খুব ছোট্ট জিনিস, বাট কেয়ারফুলি কাজ করতে হবে। তাহলেই দেখা যাবে যে আমরা স্টিলের ভিতরে ভ্যালু অ্যাড করতে পারবো। আদারওয়াইজ কিন্তু টুল স্টিল প্রথমে মানুষ কিনবে, বাট কিছুদিন পরে তার পারফরমেন্স যখন ভালো না হবে তখন কিন্তু মানুষ এই জিনিসটা আর কিনবে না, ফলে মার্কেট লুজ করবা। একবার যদি মার্কেট লুজ হয়ে যায় তারপরে কিন্তু মার্কেট আবার পুনরুদ্ধার করা, রিক্যাপচার করা ভেরি ভেরি ডিফিকাল্ট। আর এই ভয়টার জন্যই আমাদের দেশে আসলে হচ্ছে না, কারণ সেই রকম রিলায়েবল কোনো কোম্পানি বাংলাদেশে গড়ে ওঠে নাই। যাই হোক, এরপর আসতেছে M6C আর MC কার্বাইড, এটা হচ্ছে FCC টাইপ। আগে যেটা দেখছিলাম হেক্সাগোনাল টাইপ, এটা হচ্ছে M6C, এটা আমাদের FCC টাইপ। এটা টাংস্টেন অথবা মলিবডেনাম রিচ কার্বাইড, may contain chromium, vanadium, cobalt depending on chemical composition। এরপরে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু এক্সট্রিমলি হার্ড, এক্সট্রিমলি হার্ড, এক্সট্রিমলি রেজিস্ট্যান্স। তার মানে এই না এক্সট্রিমলি কার্বাইড হার্ড, তার মানে এই না এক্সট্রিমলি ম্যাট্রিক্স হার্ড, এটা কিন্তু না। কার্বাইড হার্ড, যদি কার্বাইড হার্ড হয়, তোমাদের বলেছিলাম কার্বাইড আসলে যারা ফুটবল খেলো, ফুটবল যারা খেলো, ফুটবলের জন্য যে জুতাটা পরো সেই জুতার নিচেই কিন্তু কিরকম হিল হিল ভাব থাকে, ঠিক কিনা? সেই হিলটা যদি সফট মেটেরিয়ালের হয় তাহলে কি হয়, খেলতে গিয়ে হয়তো ওটা বেন্ড করে যাবে, ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে। কিন্তু যদি হার্ড মেটেরিয়ালের হয়, হার্ড এন্ড টাফ দুইটাই থাকতে হবে। হার্ড মেটেরিয়ালের হয় তাহলে একটা জিনিস এনশিওর করবে যে ক্ষয়টা কম হবে। যদি একটু টাফ না হয় তাহলে কিন্তু সেটা বিকেল হইলে ভেঙে যেতে পারে।
কিন্তু আমাদের এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই, শুধু হার্ড হইলে চলবে। বলতে পারো স্যার কেন হার্ড হওয়ার প্রয়োজন আছে, টাফ হওয়ার প্রয়োজন নাই কেন? না, প্রয়োজন নাই। কেন? এটা সব মাইক্রন সাইজের। মাইক্রন সাইজের জিনিস আর ভেঙে কোথায় যাবে? ন্যানো সাইজের জিনিস ভেঙে কোথায় যাবে? দেখো এখানে যে ম্যাগনিফিকেশন বারটা দেওয়া আছে 10 মাইক্রন, কিছু কিছু কার্বাইড আছে যেগুলো তোমার নিজের চোখেই ধরা পড়তেছে না এই ম্যাগনিফিকেশনে। আমি যদি এসিএম এ এই নিয়ে এই ছবিটা যদি এই গ্যাপটাতে যদি আমি আরেকটু হাই ম্যাগনিফিকেশনে চলে যেতাম, অনেক জিনিস আনরিজলভ রয়ে গেছে, সেই জিনিসগুলো তখন রিজলভ হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এই কার্বাইড, ছোট ছোট লুকিয়ে থাকা কার্বাইড গুলো বেরিয়ে আসতো, এবং সেই কার্বাইডের সাইজ তখন দেখা যেত এটা 100 ন্যানো, 80 ন্যানো, 50 ন্যানো সাইজের কার্বাইড এর ভিতরে রয়ে গেছে। এখন 50 ন্যানো সাইজের কার্বাইড ভেঙে আর কয় টুকরা হবে? কি হবে? কিছুই হবে না। কিন্তু সে ম্যাট্রিক্স যখন প্রথম ধাক্কায় যখন ম্যাট্রিক্স একটু ক্ষয় হয়ে যাবে, তখন এই কার্বাইড গুলো মাথা উঁচু করে থাকবে। মাথা উঁচু করে থাকলে ম্যাট্রিক্সে ঘষা খাবে না, ঘষা খাইলেও কম খাবে, প্রথম ধাক্কাটাই সামলাবে, মেন টর্কিংটাই হবে কার্বাইডের ঘাড়ের উপরে, এবং কার্বাইড ক্ষয় হওয়া শুরু করবে। বাট যেহেতু ভেরি ভেরি হার্ড অ্যান্ড উইয়ার রেজিস্ট্যান্ট, সেই জন্য এটার ক্ষয় রেটটা অনেক কমে যাবে এবং প্রোডাক্ট অনেক লং টাইম সার্ভিস দিতে পারবে। এখানে এখন আমরা একদম সামারি করে ফেলা হচ্ছে যে M3C Fe3C হইতে পারে, আর MN3C হইতে পারে। তারপরে গ্রুপ 1 এর ভিতরে, গ্রুপ 2 এর ভিতরে এইভাবে ভাগ করা হয়েছে। গ্রুপ 1 কার্বাইড M23C6, যেটা ক্রোমিয়াম রিচ কার্বাইড। M7C3 স্টিল ক্রোমিয়াম রিচ কার্বাইড। তারপরে M6C, এটা ক্রোমিয়াম রিচ কার্বাইড নয়, এটা হচ্ছে মলিবডেনাম, ভ্যানাডিয়াম, টাংস্টেন এর জটিল কার্বাইড, এবং দেখা গেছে এটা সাধারণত হাই স্পিড স্টিলের ভিতরে থাকে। আর এরাই হচ্ছে হাই স্পিড স্টিলের এত দ্রুত কাটার যে সক্ষমতা, এরাই দিয়ে থাকে। এরপরে গ্রুপ 3MC কার্বাইড, এটা হচ্ছে টাংস্টেন কার্বাইড, ভ্যানাডিয়াম কার্বাইড, টাইটানিয়াম কার্বাইড, জটিল কার্বাইড। নায়োবিয়াম কার্বাইড, যেটা অনেক সময় করা হয় কি, নায়োবিয়াম তোমরা জানো, এখানে নায়োবিয়ামটা কিন্তু মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট। মাইক্রো এলিমেন্ট দেওয়া হয় হচ্ছে, প্রথম কাজ হচ্ছে মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট যদি তুমি কোনো ম্যাটেরিয়ালস স্টিলের ভিতরে দিয়ে দাও, তাহলে সে গ্রেন কন্ট্রোল করে ফেলে, গ্রেন সাইজ রিফাইনমেন্ট করে এই নায়োবিয়াম। কারণ নায়োবিয়াম মাইক্রো এলিমেন্ট হওয়ার কারণে সে কখনোই ব্লকি বিগ সাইজের কার্বাইড তৈরি করে না। অল্প যদি দাও, তাহলে হোল ম্যাট্রিক্স এর ভিতরে নায়োবিয়ামের সিরিয়াস একটা ইফেক্ট হবে। কারণ সে বড় কার্বাইড তৈরি করে না, ছোট ছোট কার্বাইড, ন্যানো সাইজের কার্বাইড তৈরি করে, সারা ম্যাট্রিক্সে ডিস্ট্রিবিউটেড, এবং গ্রেন গ্রোথকে সে একদম সাসপেন্ডেড করে দেয়। এই জন্য যদি কারো প্রয়োজন হয় যে হ্যাঁ আমি না মানে গ্রেন গ্রোথ চাই না, যে কোনো স্টেজে হিট ট্রিটমেন্ট করতে গিয়ে আমি গ্রেন গ্রোথ চাই না, তাহলে যদি তার ভিতরে কিছু নায়োবিয়াম দিয়ে দেওয়া হয়, ট্যান্টালাম দিয়ে দেওয়া হয়, দেখো টিএ দেওয়া আছে, ট্যান্টালাম দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা গ্রেন গ্রোথে আমাদেরকে হেল্প করে থাকে। এই জন্য এরা কিন্তু ভিন্ন গ্রুপের, দেখছো এটা গ্রুপ 2 এর, এটা মানে নর্মাল কার্বাইড গ্রুপের না, এটা নেক্সট জেনারেশন কার্বাইড যদি বলা হয় জেনারেশন হিসাবে, নেক্সট জেনারেশন কার্বাইড, যাদের হার্ডনেস এবং স্ট্রেংথ অনেক অনেক হাই। সাথে সাথে এই ট্যান্টালাম এবং নায়োবিয়াম গ্রেন রিফাইনার হিসেবে কাজ করে, ফলে ম্যাট্রিক্সের স্ট্রেংথ বেড়ে যায়। ম্যাট্রিক্সের স্ট্রেংথ যদি বেড়ে যায়, গ্রেন রিফাইনমেন্টের মাধ্যমে যদি কোনো ম্যাট্রিক্সের গ্রেন স্ট্রেংথ বাড়ানো হয়, তাহলে একটা পজিটিভ বেনিফিট তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তার টাফনেস খুব একটা কমে না। দিস ইজ ভেরি বিগ ইস্যু, যে গ্রেন রিফাইনমেন্ট করলে আমাদের স্ট্রেংথ বাড়ে, বাট ওই ধরনের
যতটুকু স্ট্রেংথ বাড়ে সেই লেভেলের তার শার্পনেস অথবা তার ডাক্টিলিটি নষ্ট হয় না। এটা যারা টুল স্টিল বা অন্যান্য হিট ট্রিটমেন্ট করে যে সমস্ত প্রোডাক্ট বানাবে সেটা নিয়ে যারা কাজ করবে তাদের মাথায় এই জিনিসগুলো থাকা দরকার। এরপরে আসতেছে হার্ডেনিং। হার্ডেনিং এর জন্য যা যা দরকার সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদের এখানে নতুন কিছু করে করার নাই। হার্ডেনিং এর যে 3টা স্টেজ, স্টেজ 3 স্ট্যান্ডার্ড স্টেজ সব ঠিক আছে। হার্ডেনিং করতে গেলে একটা হচ্ছে হিটিং, একটা হচ্ছে হোল্ডিং, আর একটা হচ্ছে কোয়েন্স। ইয়েস, এই 3টা স্টেজ তোমাকে করতে হবে। টুল স্টিলের জন্য করতে হবে। অন্যান্য ক্ষেত্রে যেরকম অক্সিডাইজিং টেম্পারেচার অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, সেটা টুল স্টিলের জন্য শুধু সেন্সিটিভ না, মোস্ট সেন্সিটিভ। কারণ এখানে হিউজ পরিমাণ কার্বাইড থাকে। কার্বাইড সমস্ত অ্যালুমিনিয়াম এলিমেন্ট গুলোকে খেয়ে ফেলে। যদি তুমি ম্যাট্রিক্সের স্ট্রেংথ বাড়াইতে চাও এবং কার্বাইডকে যদি ডিজলভ করতে না পারো তাহলে কিন্তু স্ট্রেংথ আসবে না। আবার যদি কার্বাইডকে ডিজলভ করতে যাও অনেকক্ষণ ধরে যদি তুমি হাই টেম্পারেচারে ধরে রাখো তাহলে তোমার ব্রেন গ্রোথ হয়ে যাবে। দিস ইজ বিগ গেম, ট্রিকি গেম। যখন এই ধরনের প্রবলেম হবে তখন তোমাকে অ্যালয় কম্পোজিশনের মাধ্যমে ওইগুলো চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি ট্যান্টালাম দিব, আমি নায়োবিয়াম দিব, দিয়ে দিয়ে আমি ধরেও রাখবো, হাই টেম্পারেচার ধরেও রাখবো, কারণ না ধরে রাখলে ওই কার্বাইড গুলো ডিজলভ হবে না। ফলে এইরকম যদি কোনো সেন্সিটিভ কেস থাকে সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই R&D এর লোকেরা চিন্তা করবে যে ঠিক আছে, নর্মাল অ্যালোয়িং এলিমেন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, মাইক্রো অ্যালোয়িং এলিমেন্ট কিছু দিয়ে দেই, তাহলে সে যেটা করবে হাই টেম্পারেচারে আমার কার্বাইড ডিজলভ করার জন্য আমার হাই টেম্পারেচার প্রয়োজন, বাট গ্রেন গ্রোথ যতটুকু টেম্পারেচার ধরে রাখছি তার কারণে যে লেভেলে যে প্রপোর্শনে গ্রেন গ্রোথ হওয়ার কথা ছিল সেই ধরনের গ্রেন গ্রোথ হবে না। ভেরি ভেরি গুড একটা অ্যাচিভমেন্ট। সায়েন্টিস্টদের আমাদের জন্য এই কাজগুলো করে গেছেন। এত সহজে আসে নাই, অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি। অক্সিডাইজিং এটা যেভাবে করে সেভাবে করতে হবে, শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের যাতে গ্রেন গ্রোথ মিনিমাম হয়। আরেকটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেহেতু অল তোমার টুল স্টিল গুলো হাই কার্বন স্টিল, ফলে কার্বন যাতে মানে ডিকার্বোরাইজড হয়ে না যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে দেখো ডিকার্বোরাইজেশন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার সাথে সাথে অস্টেনাইটের ভিতরে যাতে অ্যালুমিনিয়াম এলিমেন্ট গুলো যাতে ঢুকে ডিজলভ হয় কার্বাইড গুলো, সেজন্য আমাদের খেয়াল রাখতে, আদারওয়াইজ হার্ডেনাবিলিটি কিন্তু ভালো হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এই ডায়াগ্রাম আমরা আগেই করেছি, কোন টেম্পারেচার অক্সিডাইজ করবা এটা আমাদের এখান থেকে ডিসিশন নিতে হবে। কারণ এটা হচ্ছে টুল স্টিল মানেই কিন্তু হাই অ্যালয় স্টিল, হাই কার্বন স্টিল, বিগ গেম। এই অ্যালয়িং এলিমেন্টের বিগ ইম্প্যাক্ট অ্যালয়িং এলিমেন্টের, এবং সেই অ্যালয়িং এলিমেন্ট গুলো কে কি করে, কার্বন ইউটেক টয়েড কম্পোজিশন কিভাবে চেঞ্জ করে, ইউটেক টয়েড টেম্পারেচার কিভাবে চেঞ্জ করে, এটা কিন্তু সঠিকভাবে আমাদের মূল্যায়ন করতে হবে। আদারওয়াইজ হিট ট্রিটমেন্ট কিন্তু ভেস্তে যাবে, আমাদের ওই হিট ট্রিটমেন্ট দিয়ে চ্যালেঞ্জিং কাজ করা সম্ভব হবে না। এখন আমরা দেখে নেই যে যদি আমরা কোন ক্ষেত্রে ফেরাইটকে স্টেবল করতে চাই কি এলিমেন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ক্রোমিয়াম, মলিবডিনাম, নায়োবিয়াম, সিলিকন, ট্যান্টালাম, টাইটানিয়াম, টাংস্টেন, ভ্যানাডিয়াম, জিরকনিয়াম, এগুলো সব হচ্ছে ফেরাইট স্টেবিলাইজিং এলিমেন্ট। আর অস্টেনাইট স্টেবিলাইজিং এলিমেন্ট হচ্ছে কার্বন, কপার, ক্রোমিয়াম, এই কপার, ম্যাঙ্গানিজ, নিকেল, নাইট্রোজেন, এরা এক গ্রুপের, এই 6টা এলিমেন্ট এক গ্রুপের। আর এখানকার এই এলিমেন্ট গুলো 9টা এলিমেন্ট, এরা হচ্ছে আরেক গ্রুপের। ফেরাইট স্টেবিলাইজিং এলিমেন্ট, এটা হচ্ছে অস্টেনাইট স্টেবিলাইজিং এলিমেন্ট, নট কার্বাইড ফর্মার, সেই হিসাবে কিন্তু এখানে ভাগটা করা হয় নাই। দেখানো হচ্ছে ম্যাঙ্গানিজ বেড়ে গেলে কি ঘটনা ঘটে, অস্টেনাইটের জোনটা বড় হয়ে যায়। দেখতেই পারতেছো ম্যাঙ্গানিজ হচ্ছে কি, ম্যাঙ্গানিজটা হচ্ছে অস্টেনাইটকে স্টেবল করে, অস্টেনাইট স্টেবিলাইজিং এলিমেন্ট।
এখানে আস্তে 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 যত ম্যাঙ্গানিজ দিতে থাকবা ঘর বড় হয়ে যাবে আর এটা ডাউনে নামতে থাকবে। ইউটেক্টয়েড টেম্পারেচার ডাউনে নেমে যাবে। ক্রোমিয়াম আস্তে আস্তে ছোট করবে, অস্টেনাইটের ঘরটাকে ছোট করে দেয়। দেখতেই পাচ্ছো যখন ক্রোমিয়াম ছিল না, বড় ঘর ছিল অস্টেনাইটের, 5% ক্রোমিয়াম ঘর ছোট হয়ে গেছে। দুইটা ঘটনা এখানে সাইমালটেনিয়াসলি ঘটতেছে। একটা হচ্ছে এরিয়া অফ অস্টেনাইট ছোট হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে ইউটেক্টয়েড যে টেম্পারেচার 723 ডিগ্রি সিটা আস্তে আস্তে লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে উপরে দুইটা ইফেক্ট এখানে আছে। এটা মলিবডেনামের জন্য, ক্রোমিয়াম মলিবডেনাম একইভাবে, মলিবডেনাম যে কাজ করে ক্রোমিয়ামও ঠিক সেই কাজই করে। অর্থাৎ ক্রোমিয়ামের মতোই মলিবডেনাম ইউটেক্টয়েড টেম্পারেচারটাকে উপরে উঠিয়ে দেয় এবং অস্টেনাইটের স্ট্যাবিলিটি কমিয়ে দেয়। এই জিনিসগুলো আমাদের কিন্তু চুলচেরা হিসাব করতে হবে, নরমাল হার্ডেনিং না। এমন কোন ফার্নেস ব্যবহার করা যাবে না যে ফার্নেসের টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন বেশি। 50 ডিগ্রি নো, +-5 to 10 ডিগ্রি সেন্টিগ্রেডে এই জিনিসটা টেম্পারেচার কন্ট্রোল হয়। এইরকম ফার্নেস দিয়েই কিন্তু টুল স্টিলের রিসার্চ করা সম্ভব। আমাদের যে ল্যাবে যা আছে 50 ডিগ্রি 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্ল্যাকচুয়েট করে। 100 ডিগ্রি না নামলে ফার্নেস অন হয় না, আবার 100 ডিগ্রি সেট টেম্পারেচারের উপরে না উঠলে সে আবার অফ হয় না। এইগুলো দিয়ে আসলে টুল স্টিলের রিসার্চ সম্ভব নয়। আমি বলতে পারো যে স্যার হয় আমাদের নাই কেন? হ্যাঁ নাই, আমাদের অনেক কিছুই নাই। পয়সা নাই, বাজেট নাই, টাকা নাই, কোম্পানিও নাই যে কোম্পানি আমাদের দিয়ে একটু রিসার্চ করিয়ে নিবে। তার রিসার্চ আমরা বিনা পয়সায় করে দিলাম, আমাদের একটা ফ্যাসিলিটিস তৈরি করে দিবে, সেরকম কোম্পানিও এই ফিল্ডে কাজ করে, সেটা বাংলাদেশে নাই। ফলে আমাদের আসলে সরকারও টাকা দেয় না, ইউনিভার্সিটিও টাকা দেয় না, কোম্পানিও টাকা দেয় না, আমরা কোথায় পাবো বলো? কারণ এই 100 ডিগ্রি প্লাস মাইনাস টেম্পারেচার যে কন্ট্রোল হওয়া, এরকম একটা ফার্নেসের সেম সাইজের ফার্নেসের দাম যদি হয় 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 10 লাখ টাকা যদি হয় তাহলে 5 ডিগ্রি প্লাস মাইনাসের টেম্পারেচার 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনতে হবে। সেটা আমরা আসলে অ্যাফোর্ড করতে পারছি না, এই জন্য সম্ভব হয় না। এরপরে কোয়েঞ্চ করা, নতুন কিছু নেই। একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে যে সাধারণত অন্যান্য ক্ষেত্রে আমরা কোয়েঞ্চ করতে গিয়ে পানি ব্যবহার করেছি, বরফ পানি ব্যবহার করেছি, ব্রাইন ব্যবহার করেছি, এগুলো সাধারণত দরকার হয় না, খুব একটা দরকার হয় না। যদি দুইটা কারণে দরকার হয় না, একটা কারণে হচ্ছে যে টুল গুলো সাধারণত অত সাইজে বড় হয় না, এক্সেপ্ট রোলিং মিল, রোলিং মিলের রোলার, ফোর্জিং মিলের ফোর্জিং ডাই, ফোর্জিং ইন্ডাস্ট্রি ফোর্জিং ডাই, এরকম বড় কিছু কম্পোনেন্ট ছাড়া বেশিরভাগ কম্পোনেন্টই, স্প্রিং এর কথা চিন্তা করো, গিয়ারের কথা চিন্তা করো, হেলিক্যাল গিয়ার এর কথা, নাট বোল্ট কথা, ফুল ক্রামের সিস্টেমের কথা চিন্তা করো, সবগুলোই ক্যামের কথা চিন্তা করো, সবগুলো আসলে অত বড় হয় না, ছোট ছোট সাইজের হয়ে থাকে। তো তাদেরকে ওইরকম ড্রাস্টিক কুলিং এর তোমার হচ্ছে কোয়েঞ্চ মিডিয়ার দরকার হয় না, এমনিতেই তারা হয়ে যায়, কুলিং রেট অনেক হাই হয়। অনেক সময় এয়ার কুলিং এই আমাদের মার্টারসাইট তৈরি হয়ে যায়। এরপরে আসো যে সত্যিকার অর্থে যদি টুল স্টিল হয়, অ্যালাইং এলিমেন্ট ভালো থাকে, কোয়েঞ্চ করবে, এরকম সুন্দর মাইক্রোস্ট্রাকচার চলে আসবে। হ্যাঁ এর ভিতরে রিটেন অস্টেনাইট থাকতে পারে, সেই রিটেন অস্টেনাইট আমাদেরকে তাড়াইতে হবে। কিভাবে তাড়াবো সেটা আমি প্রথমেই বলেছিলাম, একবারে না হইলে দুইবার, দুইবারে না হইলে তিনবার, তিনবারে না হইলে 4 বার এটা আমাদের টেম্পারিং করতে হবে। আমাদের নর্মাল টেম্পারিং এ না হইলে আমাদের যেতে হবে ক্রায়োজেনিক টেম্পারিং এ, কারণ অস্টেনাইটকে আমরা এখানে অ্যালাউ করবো না। অস্টেনাইট ইজ ভেরি ভেরি ব্যাড ফর, কারণ অস্টেনাইটের হার্ডনেস ইজ ভেরি ভেরি লো। যত আর আমরা ইন জেনারেল 343 তে যে কনসেপ্টটা করে এসেছি সেটা হচ্ছে যে ইয়েস উই আর রেজিস্ট্যান্ট, যদি ইউনিফর্ম ম্যাট্রিক্স হয়, এই কথাটা ওখানে লেখা নাই,
সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার হয়, সিঙ্গেল ফেজ মাইক্রোস্ট্রাকচার হয়, দেন হার্ডনেস প্রপোর্শনাল টু ইয়ার রেট। হার্ডনেস যত বেশি হবে উইয়ার রেট তত বেশি হবে সিঙ্গেল ফেজের জন্য। আর ডবল ফেজের জন্য কে কতটুকু উইয়ার রেট হবে সেটা নির্ভর করবে যে ডবল ফেজে যেখানে থাকবে সেই তার ভিতরে যদি লো হার্ডনেসের কেউ থেকে যায় ম্যাট্রিক্সের ভিতরে তাহলে ক্ষয় বাড়িয়ে দিবে। আর যদি তোমার ভেরি হাই হার্ডনেসের মেটেরিয়াল থাকে, কোনো পার্টিকেল থাকে, তাহলে ক্ষয় কমিয়ে দিবে, যেটা তোমরা ডান দিকে দেখতে পাবে পরিষ্কার। অ্যাবসলিউটলি কোনো রিটেন অস্টেনাইট অ্যালাউ করা হবে না, নেই রিটেন। আর এইরকম কার্বাইড ন্যানো টু মাইক্রন সাইজে, নট ম্যাক্রো সাইজ, কোনো কার্বাইড থাকতে পারবে না। সব কার্বাইড থাকবে ন্যানো সাইজ টু মাইক্রন সাইজ। হিসাব করো, যদি এই বড় কার্বাইডটা 1 মাইক্রন হয় তাহলে অবশ্যই এখানে যে ছোট কার্বাইড আমরা দেখতে পাচ্ছি, এই এই ছোট কার্বাইড গুলো কিন্তু সবই ন্যানো রেঞ্জের। আর ন্যানো রেঞ্জ কারে কয়? ন্যানো রেঞ্জ হবে 100 ন্যানোমিটার হয়ে গেলেই বা তার চেয়ে ছোট হইলেই তাকে ন্যানো পার্টিকেল বলা হয়। 120 কে কিন্তু 0.1 মাইক্রন ধরা হয়, সেটা কিন্তু ন্যানো কার্বাইড, ন্যানো পার্টিকেল না। ন্যানো পার্টিকেল সাধারণত 100 এর নিচেই, 100 ন্যানো থেকে শুরু করে ডাউনে আসতে হয়। হ্যাঁ, বলছিলাম টেম্পারিং ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইস্যু এবং সেন্সিটিভ ইস্যু। টেম্পারিং অত্যন্ত কেয়ারফুলি করতে হবে এবং 100% অস্টেনাইট রিমুভ আমাদের করতে হবে। অনেক সময় টেম্পারিং 5 বার করা লাগতে পারে, 3 to 5 স্টেপে করা লাগতে পারে টু এলিমিনেট কার্বাইড। কোন টেম্পারেচারে নিব এটা আসলে কোনো ফর্মুলা না, তোমাকে কাজ করতে হবে, তোমাকে বুঝতে হবে কাকে তুমি নিয়ে আসতে চাও সেটা তোমার জানতে হবে। কোন কার্বাইড নিবা, তুমি M3C চাও, M7C3 চাও, M23C7 চাও, কি চাও, MC চাও, M2C চাও, কি চাও, তার উপর বেসিস করে তোমার সেই ডায়াগ্রামে যাইতে হবে। সেই ডায়াগ্রামটা হবে তোমার একটা জাস্ট একটা রেফারেন্স, বাট সেখান থেকে কিন্তু 100% তুমি গেইন করতে পারবে না, অনেক ভুল ত্রুটি হবে। সেটা ট্রায়াল অ্যান্ড এররে উইথ আর্টের মাধ্যমে তুমি সেই একটা তোমার গন্তব্য সেট করবা যে আমি এত পার্সেন্ট কার্বাইড চাই, এই কার্বাইড গুলোর গসিয়ান ডিস্ট্রিবিউশন আমি এরকম চাই, 10টা কার্বাইডের ভিতরে 8টা কার্বাইড হবে 1 মাইক্রনের, অথবা 10টা কার্বাইডের ভিতরে 8টা কার্বাইড হবে ন্যানো রেঞ্জে, 2টা কার্বাইড হবে মাইক্রন সাইজে। গসিয়ান ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, ওইগুলো ডায়াগ্রাম দেখে কার্বাইড কখন কোথায় কোন টেম্পারেচারে কিভাবে প্রেসিপিটেট করে, কে কখন আসে, কে গ্রো করে, কে ডিজলভ হয়ে যায়, সেগুলো বুঝে শুনে আসলে এত ডিটেল পড়ানো যেত, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ ফুল স্কিল রিয়েলি এত বড় একটা জিনিস, এই জিনিসটার জন্য আলাদা একটা ফুল কোর্সের দরকার। কিন্তু যেহেতু আমাদের দেশে, হ্যাঁ অনেক দেশে এইটার উপরেই একটা কোর্স আছে, সেই আসলে কোর্স গুলো ডিজাইন করা হয় অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে। একটা ফ্যাক্টর হচ্ছে যে তাদের ছাত্রদের জব অপরচুনিটির দিকে খেয়াল করা হয়, আরেকটা হচ্ছে যে দেশের ডিমান্ডের কথা ভাবা হয়, আরেকটা দেশ হচ্ছে দেশের টেকনোলজির কথা চিন্তা করা হয়। এই লটস অফ থিং হিসাব করে কিন্তু কোর্স কন্টেন্ট সেট করা হয়। আমাদের দেশ আমরা এখনো ওই লেভেলে যাই নাই। সেই যে লেভেলে গেলে আমরা টুল স্কিল নামে ফুল একটা কোর্স চালু করতে পারতাম। হ্যাঁ, যদি 5টা কোম্পানি থাকতো, যে 5টা কোম্পানি হিউজ আমাদের প্রোডাক্ট বানিয়ে লোকাল মার্কেট থেকে টাকা সাক করে দিত, ফরেন কারেন্সি নিয়ে এসে দিত, আমরা অবশ্যই সেরকম করতাম। যাই হোক, সেই ধরনের পরিবেশ সৃষ্টি হইলে দেখবো আমাদের কোর্স কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে, তখন আলাদা নামে একটা কোর্স থাকবে। এরপরে আমরা আসি এই যে কার্বাইডের ধরন দেখতেছো, দুইটাই কিন্তু কার্বাইড, দুইটাকেই যদি তুমি একই ম্যাগনিফিকেশনে ধরো, দেখে এখানে এক রকমের কার্বাইড এর সাথে এখানে অ্যাটলিস্ট 2-3 রকমের কার্বাইড আছে।
এই একটা কার্বাইড ব্লকি কার্বাইড, এই একটা সাদা কার্বাইড দেখছো, কিছু কিছু কার্বাইড কালো আছে, সে কালো কার্বাইড দেখতেছো। এখানে দেখো এই কার্বাইডটা না, ব্লকি কার্বাইড নাই, এখানে সবই সাদা কার্বাইড, কালো কার্বাইড অতটা আছে বলে আমার মনে হচ্ছে না। তো এটা তোমার হাতে, তুমি কি চাও, কেমন কার্বাইড চাও, কেমন সাইজের চাও, কেমন ডিস্ট্রিবিউশন চাও, কত পার্সেন্ট ভলিউম ফ্র্যাকশনের কার্বাইড চাও, সেটা তুমি ইমেজ অ্যানালাইজারে দিয়ে অ্যানালাইসিস করে বের করে একটা জায়গায় তুমি সেট করবা, জায়গায় এসে থেমে যাবা, তখন কপি অ্যান্ড পেস্ট করা, আর কিছু না। এরপরে আমরা বলি যে হার্ডনেস, যে টেম্পারিং করতে গেলে সাধারণত হার্ডনেস কমার কথা, বাট ক্লাস 1, দেখো ক্লাস 1, দিস ইজ নট টুল স্কিল। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, হ্যাঁ, এগুলো টুল স্কিল। ক্লাস 1 কিন্তু অ্যাবসলিউটলি টুল স্কিল না, সত্যিকার অর্থে টুল স্কিল না, তারপরও আমরা এগুলো টুল হিসেবে ব্যবহার করি, আর এই জন্য আমাদের লাইফটা ঠিক থাকে না। ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এগুলো কিসের উপর বেসিস করে হবে? দেখো ক্লাস 2 দেখো হার্ডনেস প্রথম দিকে কমে যাবে, তারপরে এই ক্লাস 1 এ কিন্তু একদমই বাড়ার কোনো সুযোগ নাই, টেম্পারিং এর সাথে সাথে কমে যাচ্ছে। ক্লাস 2 কমে যাচ্ছে কমে যাচ্ছে, তারপর হঠাৎ করে একটু বাড়ার জন্য একটু চেষ্টা করতেছে, হ্যাঁ, একদম গ্রাজুয়ালি ও যেভাবে কমে গ্রাউন্ডে মিশে গেছে, সে কিন্তু ওই কাজটা করে নাই। এটা হচ্ছে লো অ্যালয়, লো অ্যালয়ের জন্য। আরেকটা দেখো ক্লাস 3, সে কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে, তারপরে আবার বাড়া শুরু হয়েছে। আর ক্লাস 4 অন্য গ্রেডে টেম্পারিং করতেছে, কিছু যায় আসে না, বাট তার কোনো হার্ডনেস কমবে না, বরং যদি আরেকটু ধরে রাখো বা একটু টেম্পারেচার বাড়িয়ে দাও, সেখানে তোমার আরো স্ট্রেংথ হার্ডনেস বেড়ে যাবে, বিকজ অফ সেকেন্ডারি হার্ডেনিং। দিস ইজ সেকেন্ডারি হার্ডেনিং। সেকেন্ডারি হার্ডেনিং এর পরে আবার কমা শুরু হয়, তার আগ পর্যন্ত কমে না সিগনিফিকেন্টলি। কেন কমে না? কারণ সেকেন্ডারি হার্ডেনিং এর পরেই সেই সেকেন্ডারি কার্বাইড প্রেসিপিটেট শুরু হয়ে গেছে এবং ম্যাট্রিক্স থেকে অ্যালয় বেরিয়ে আসা শুরু হয়ে গেছে। এখন যদি তুমি তাকে অতিরিক্ত টেম্পারিং করো বা অনেকক্ষণ ধরে টেম্পারিং করো অথবা অনেক হাই টেম্পারেচারে আবার টেম্পারিং করো, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ওই অ্যালয় কার্বাইডের আর কিছুই হবে না, শুধুমাত্র সে গ্রো করতে থাকবে, ফলে ন্যানো হয়ে যাবে মাইক্রন সাইজে, আর মাইক্রন সাইজ যেগুলো ছিল সেগুলো হয়ে যাবে ম্যাক্রো সাইজে। তো এই ম্যাক্রো সাইজের হয়ে যাওয়ার সাথে সাথে সে ম্যাট্রিক্স থেকে হিউজ অ্যামাউন্টের অ্যালয়িং এলিমেন্টকে সাক করে নিয়ে নেবে, যার কারণে তার স্ট্রেংথ এবং হার্ডনেস দুইটাই কমে যাবে, ফলে তার অত ভালো কিছু হবে না। তো এই আমাদের মোটামুটি আজকের আমরা পড়লাম, এ পর্যন্ত পড়লাম। আমরা আগামী কালকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পরের দিন আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা স্টেনলেস স্টিল, আমরা পরের সপ্তাহে আমরা শেষ করে দেব। এই মোটামুটি কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, যেহেতু শেষ হবে না আজকে, আমি আর সামনে এগোতে চাচ্ছি না। স্যার সাদা কার্বাইড কালো কার্বাইড কোনগুলো স্যার? এগুলো আসলে এচিং এর উপরে নির্ভর করবে। তুমি এই যে যেটা কালো দেখতেছো এখন, হ্যাঁ, এখানে যেটা কালো দেখতেছো, যদি এচিং রিয়েজেন্ট চেঞ্জ করে ফেলো, অনেক রকমের এচিং রিয়েজেন্ট আছে, তাহলে দেখা যায় যে ওইগুলোকে সে বেশি অ্যাটাক করবে, যে বেশি ক্ষয় হয়ে যায়, যেখানে ক্ষয়টা বেশি হয়। কালো সাদা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে বেশি ক্ষয় হয়ে যাবে তার উপরে রাফনেস তৈরি হবে, সে কালোটা দেখা যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। এখানে সাদা কালো কোনো ফ্যাক্টর না, তুমি অ্যাপারেন্টলি এটা দেখতেছো সাদা। আমি এই জন্য সাদা কালো দেখে তোমাকে যে জিনিসটা আমি বলে দিয়েছি সেটা হচ্ছে যে এখানে 3 ধরনের কার্বাইড আছে, কিন্তু কে কি কখন কালো হবে কখন সাদা হবে এটা নির্ভর করবে কার আশেপাশে এই করশনটা হচ্ছে। এচিং কারে কয়? তোমরা 2.1.2 এ পড়ার কথা। এচিং ইজ নাথিং বাট সিলেক্টিভ করশন অ্যাকশন।
গ্রেন এবং গ্রেন বাউন্ডারিতে সিলেক্টিভ করোশন অ্যাকশনের কারণে গ্রেন বাউন্ডারিটা অথবা গ্রেন বেশি ক্ষয় হয়ে যায়। যদি গ্রেন বেশি ক্ষয় হয়ে যায় তাহলে গ্রেনের রাফনেস তৈরি হবে, ফলে ওর উপরে যে লাইট যেটা পড়বে সেই লাইটটা রিফ্লেক্ট করে আমাদের চোখে না এসে সে যেহেতু রাফ হয়ে গেছে সারফেস, ওটা স্ক্যাটার করে আমার চোখ থেকে সে আমার চোখে আর ফেরত আসবে না। তাহলে একটা জিনিস কখন কালো দেখা যায়, যখন আমি লাইট তার উপরে ছাড়লাম বাট সে কিছুই আমাকে ফেরত দিল না, দ্যাট ইজ ব্ল্যাক বডি। ঠিক কিনা? ইয়েস স্যার। এটাই গেম। একই জন কখনো কালো কখনো সাদা হইতে পারে, ডিপেন্ডিং অন ইচ এন্ড। তুমি যদি ইন্টারনেটে গিয়ে একটু সার্চ দিবা ইচ এন্ডস, ভেরিয়াস ইচ এন্ডস ফর স্টিল, দেখবা লর্ডস অফ লর্ডস। আমরা কি করি, আমরা নাইটালের বাইরে আমরা কিছু ব্যবহার করি না। নাইটাল, ওই এক নাইটালই আছে। নাইটাল আসলে একমাত্র রিয়েজেন্ট না, এরকম ডজন ডজন রিয়েজেন্ট আছে, সেগুলো যদি ব্যবহার করে এরকম চলে আসবে। আর কারো কিছু জানার আছে? এনিবডি? নাই, ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে এটা শেষ করব। স্যার হ্যাঁ বলো। স্যার আমি রোল 24 স্যার, আমি ক্লাস করেছি কিন্তু স্যার প্রথমে স্যার কারেন্টের জন্য অ্যাটেন্ডেন্সটা একটু মিস করেছি স্যার। আপনি পড়ানো শুরু করেছিলেন তাই আর ডিস্টার্ব। হুম, কখন? আজকে? জি স্যার আজকে। হ্যাঁ, তো এখন এটা তো আর আমি বলতে পারবো না কারেন্টের জন্য কি কি হলো না হলো, এটা কোনো ফ্যাক্টর না। কি জন্য জানো? তুমি যদি 100টা ক্লাসের ভিতরে 80টা ক্লাসে অ্যাটেন্ড থাকো, তুমি 100% পেয়ে যাচ্ছ। একটা দুইটা তো এরকম মানুষের জীবনে ঘটতেই পারে, ওইটা কোনো ফ্যাক্টর না। এটা 10টা ক্লাসে তো 10টাই থাকতে হবে এটা কিন্তু ঠিক প্রয়োজন নেই আমাদের। ঠিক বলছি কিনা বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা নিয়ে চিন্তা করবা না, এটা নিয়ে কখনো ঘুম হারাম করবা না। ঘুম হারাম করবা যে স্যার আমি বুঝি নাই, আমি শিখি নাই, আমি জানি না, এটা আমার শিখা দরকার কিন্তু আমি শিখি নাই, এইগুলো নিয়ে কিসের অ্যাটেন্ডেন্স, কিসের কি, এগুলো নিয়ে চিন্তা করবা না। বুঝবা, মন থেকে বুঝবা, শিখবা, দেখবা সারা জীবন তোমার পাথর হয়ে থাকবে। তো থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই অনেক ধন্যবাদ, ভালো থাকবে। Record